বিজ্ঞান বলে মানুষের শুরুটা জঙ্গলে, অন্যান্য বন্য প্রাণীদের সাথেই। সেখান থেকে আমরা উঠে এসেছি মানুষ হয়ে। ওঠা বলতে শিক্ষায়, আবাস, পোশাক, চিকিৎসায় ইত্যাদি মিলিয়ে আমাদের ওঠা। আমাদের এই অবস্থান বাকি অন্য বন্য প্রাণীদের থেকে আমাদের আলাদা করে ফেলেছে। কিন্তু বাস্তবতা হলো, ভেতরে অনেক ক্ষেত্রেই আমাদের মনটা মানুষ হয়ে ওঠেনি। সেখান থেকে আমাদের বন্য হিংস্র রূপটা প্রায়ই বের হয়ে আসে। আর তাদেরকে কি আমরা জংলি বলতে পারি? হ্যালো বন্ধুরা, মোকাম্মেলস জার্নালের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সাথে। তাহলে শুরু করা যাক জংলি সিনেমাটির রিভিউ এবং অ্যানালাইসিস। গল্পটা জংলির, মানে জনির। মাহারার সন্তান, ভার্সিটিতে পড়ছে। নূপুর নামে একটি মেয়ের সাথে সে প্রেমে জড়িয়েছে। তবে তার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে একটু সমস্যা আছে। একদিন জনি জানতে পারে নূপুরের বিয়ে হয়ে যাচ্ছে। ও ভালো কথা, তার বাবার সঙ্গেও তার সম্পর্কটা খুব একটা ভালো নেই। তো নূপুরের বিয়ে হয়ে যাচ্ছিল, সেখানে গিয়ে উপস্থিত হয় জনি। সিন ক্রিয়েট করে। যথারীতি যা হওয়ার তাই হলো। পুলিশ এসে ধরে নিয়ে গেল জনিকে। নূপুরের বিয়ে হয়ে গেল। জনির বাবা তো জনিকে সাহায্য করলই না বিয়ে ঠেকাতে বা জনিকে জেলখানা থেকে বের করতে, উল্টো জনিকে ঘর থেকে বের করে দেয়। বা এরকমও বলা যায়, জনি রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। তারপর জনি ধীরে ধীরে হয়ে ওঠে জংলি। এভাবেই বেশ কিছুদিন তাদের কেটে যায়। তারপর এই জংলির জীবনে আবির্ভাব হয় এক পাখির। পাখি মানে একটা ৭-৮ বছরের বাচ্চা মেয়ে আশ্রয় নেয় এই জংলির ঘরে। কে এই পাখি? কোত্থেকে সে এলো? কিভাবে এলো? কেন এলো? জংলির সাথে তার সম্পর্কটা কি? এই দুজনের সাথে ডক্টর তিথি কিভাবে জড়িয়ে গেল? আর এই সবের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে এই জংলি সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২৫-এর ৩১শে মার্চ, মানে ঈদ উল ফিতরে। ২০২৫-এর জুনের প্রথম সপ্তাহে এই সিনেমাটি ওটিটি রিলিজ পায়। সিনেমাটির গল্প লিখেছেন আজাদ খান, আর তার চিত্রনাট্য লিখেছে সুকৃতি সাহা এবং মেহেদী হাসান মুন। ১৫২ মিনিটের এই সিনেমাটি দেখে অনেকেই আপ্লুত হয়েছেন। আমি ফেসবুক, ইউটিউবে বেশ দেখেছি এইসব দৃশ্যগুলো। এমনকি আমার ২ ছেলেও এই সিনেমাটি দেখে সুপার এক্সাইটেড হয়ে উঠেছে। মানে একটা বাচ্চা ছেলের সাথে জংলির যে সম্পর্কটা দেখানো হয়েছে সেটা তাদেরকে খুব দারুণভাবে নাড়া দিয়েছে। ভালো। কিন্তু এই সিনেমার গল্পের প্যাটার্ন আমার পছন্দ হয়নি। মানে আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি। এই গল্পটা হতে পারত একটা সাইকোলজিক্যাল ড্রামা। তা না করে সস্তা রাস্তায় হেঁটেছে সস্তা জনপ্রিয়তা পাবার জন্য। নূপুরের বিয়ে হওয়া পর্যন্ত যে ছেলেটা জিন্স টি-শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, কেন সেই ছেলেটাই সাউথ ইন্ডিয়ান সিনেমার নায়কদের মতো লুঙ্গি পরে, ফুল শার্ট পরে মারামারি করছে? আবার শেষ দিকে তাকে আরেকটা ভিন্ন লুকে দেখতে পাই। তো এই যে তার ট্রানজিশন, এটা না আমার ছোট্ট মাথার বুঝে আসেনি। পাখি মেয়েটাকে এনে এখানে কিছুটা ইমোশন দেওয়ার চেষ্টা করা হয়েছে, হয়তো কিছুটা সফলও হয়েছে, কিন্তু এই জিনিসটা আমার কাছে পুরোপুরি আরোপিত মনে হয়েছে। পাখির বাবা মায়ের বিহেভিয়ার, অ্যাপ্রোচ যুক্তিযুক্ত মনে হয়নি। একই কথা সাংবাদিক সুজন শাহর ক্ষেত্রেও প্রযোজ্য। আমার বারবার মনে হচ্ছিল এই সিনেমাটিতে আমি ৩টি ভিন্ন ভিন্ন গল্প দেখছি, সিনেমা দেখছি। একটা সিনেমার যে ব্যাপার থাকে, মানে ট্রানজিশন হওয়া, পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাওয়া, এই জার্নিটা আমার কাছে পরিপূর্ণ মনে হয়নি। এই সিনেমায় জনি বা জংলি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তাকে যেভাবে বিক্ষিপ্তভাবে একটা রোল দেওয়া হয়েছে, তাকে যেভাবে ৩টা ভিন্ন ভিন্ন চরিত্র দেওয়া হয়েছে, এই সিনেমায় তাকে দেখানো হয়েছে, তিনি জাস্টিফাই করেছেন সেই চরিত্রগুলোর সঙ্গে। মানে সেই ৩টি ভিন্ন ধারার চরিত্র একসাথে ব্লেন্ড করানোটা আমার ভাল লাগেনি। মানে আমি মজা পাইনি। তবে তিনি তার জায়গা থেকে ঠিকঠাকই ছিলেন। এছাড়া নূপুর চরিত্রে ছিলেন দিঘি এবং তিথি চরিত্রে ছিলেন বুবলি। তাদের ছাপ রেখে যাওয়ার মতো কোনো দৃশ্য বা ডায়লগ এই সিনেমায় ছিল না। পাখি চরিত্র ছিল রৌদ্রময়ী। তাকে আমার বেশ মিষ্টি লেগেছে। তার নামটা যেমন মিষ্টি, মেয়েটাও মিষ্টি, অভিনয়টাও করেছেন বেশ মিষ্টি। এছাড়া শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন, অপুসহ আরও অনেকে ছিলেন, শুধু এই সিনেমার ভিড়টাকে বাড়িয়েছে। কিন্তু তাদের ইম্প্যাক্ট সেভাবে আমার চোখে পড়েনি বা মানানসই মনে হয়নি। আফসানা মিমি ছিলেন জাজের চরিত্রে, তাকে আমার বেশ কিউট লেগেছে। এই সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। এর আগে তিনি শান সিনেমাটি তৈরি করেছিলেন, সেখানেও তিনি সিয়াম আহমেদকে নিয়ে কাজ করেছিলেন, এবং সেই সিনেমাটিতে আমার মনে আছে যে কিছুটা মিসম্যানেজমেন্ট ছিল পুরো সিনেমাটিতে। মানে যেভাবে প্রেজেন্ট করা উচিত ছিল ঠিক সেভাবে যেতে পারেননি, যার কারণে আমি খুব 100% স্যাটিসফ্যাকশন নিয়ে সেই সিনেমাটি দেখিনি। এই সিনেমার ক্ষেত্রেও ঠিক একই ব্যাপারটাই হলো যে আপ টু দ্য মার্ক হয়নি। মানে
সিনেমাটা যেখান থেকে শুরু হয়েছে মনে হচ্ছে বাংলাদেশ থেকে শুরু হয়ে সিনেমাটা সাউথ ইন্ডিয়া চলে গেছে, এরপর আমরা আবার হয়তো বাংলাদেশে ব্যাক করেছি শেষ হতে হতে। যে কারোরই একটা সিনেমার ক্ষেত্রে নিজের একটা ছাপ থাকা দরকার, একটা ফুটমার্ক থাকা দরকার, নিজের একটা ইউনিকনেস থাকা দরকার। সেই জিনিসটার অভাব ছিল। এছাড়া এই সিনেমার সিনেমাটোগ্রাফিতে ছিলেন রিপন চৌধুরী, এডিটিং করেছেন মোহাম্মদ কালাম। এদের কাজ আমার ঠিকঠাক লেগেছে, সামহাও ভালোই লেগেছে। মিউজিক দিয়েছেন প্রিন্স মাহমুদ। অনেকদিন পরে তার কোনো মিউজিক করা গান শুনলাম, বিশেষ করে জনম জনম গানটা আমার অনস্ক্রিন বেশ ভালো লেগেছে। এই সিনেমার পরিচালক এমরাহিম ফেসবুকে একটি ঘোষণা দিয়েছিলেন, খুব সম্ভবত 22 মে। সেখানে তিনি বলেছেন যে এই সিনেমাটি তার লাইফ টাইমে 10,03,00,000 টাকা ইনকাম করেছে। বাংলাদেশের বাজার হিসেবে বলতে গেলে বলা যায় যে এই সিনেমাটি একটি ব্লকবাস্টার সিনেমা। সিনেমা তো ব্লকবাস্টার হলো, একটা ভালো টাকা ইনকামও করলো সিনেমাটি। তাহলে কি এবার এই পরিচালকের উচিত না আরেকটু রয়ে সয়ে আরেকটু ভালো গল্প নিয়ে আরেকটু সুন্দরভাবে প্রেজেন্ট করে, মানে পুরো সিনেমাটিকে যৌক্তিকভাবে উপস্থাপন করে একটা সিনেমা নিয়ে আমাদের সামনে আসা, আরও একটা ব্লকবাস্টার হিট দেওয়া? যদি সেটা তিনি করতে পারেন, আমি আশা করব তার পরবর্তী সিনেমাটিও ব্লকবাস্টার হবে। আর আপনারা কি দেখেছিলেন এই সিনেমাটি? যদি দেখে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন এই সিনেমাটি আপনাদের কেমন লেগেছে। আর এই সিনেমাটি যদি না দেখে থাকেন তাহলে চরকিতে দেখে ফেলুন। আর আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের যদি আমার কন্টেন্টগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, কারণ একটু ইরেগুলারলি হলেও আমি কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি। আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।